experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। সে অন্যের বাচ্চার মা হবে এটা জেনেও ভালোবাসি। অবশেষে সে আমায় কখনো ভালোবাসেনি, এটা জেনেও আমি তাকে আজীবন ভালোবাসি। অভ্রাকে কোনো প্রকারেই উষ্ণের জীবনে আসতে দেওয়া যাবে না। কথাখানা যেন মস্তিষ্ক গ্রাস করে নিয়েছে প্রচ্ছদের। ওই মেয়ের প্রতি তার কোনো ফিলিংস নেই, কিন্তু ভয় হয়। মনে হয় এই বুঝে অভ্রা তার রহস্যময় সত্যটা জানিয়ে দিল তার মা বোনকে। কিন্তু প্রচ্ছদ জানে অভ্রা এত তাড়াতাড়ি এই কাজ করবে না। সে মোটামুটি ধারণা করে নিয়েছে অভ্রা কোনো সৎ উদ্দেশ্য নিয়ে আসেনি এখানে, সম্পূর্ণই প্রচ্ছদকে ফাঁসানোর ফন্দি। তাই কোনোভাবেই অভ্রার সাথে উষ্ণের বিয়ে হতে দেওয়া যাবে না। এটা অবশ্য প্রীতি আর প্রণতি দেবী বেশ সহযোগিতাই করছে তাকে নিজেদের অজান্তে। আজ বিকেলেই সবাই উপস্থিত হয় উষ্ণের মামার বাড়িতে। আগামী 1-1.5 মাস সবাই একত্রে এখানেই থাকবে। উর্মির বিয়ের দিন এগিয়ে আসছে। উষ্ণদের একমাত্র মামা প্রবণ সেন, সেই ঘরেই একটি কন্যা রজনী। বয়সে উষ্ণ প্রচ্ছদের সমানই প্রায়, কিন্তু ভালোবাসার টানে 3 বছর আগে পরিবারের কথা না ভেবেই পালিয়েছে নিজের প্রেমিক পুরুষের সাথে। 1 বছর পর অবশ্য তাদের মেনেও নেয় প্রবণ সেন, কারণ রজনীর স্বামী রূপী লোকটা সত্যিই তার যোগ্য। এছাড়াও ওই সময় তাদের কোল আলো করে এলো ছোট্ট কন্যা শিশু রাজভি। মূলত নাতনির টানেই মেয়ে জামাইকে মেনে নেন প্রবণ সেন। এত কিছুর মাঝে অনুষ্ঠান করে বিয়েই হয়নি রজনীর। তাই প্রবণ সেনের বড় ইচ্ছে তার ছোট বোন প্রণতির একমাত্র মেয়ে উর্মির বিয়ে এই বাড়ি থেকেই আয়োজন করা হবে। সেই কথা রাখতে গিয়েই উর্মির বিয়েখানা নিজের বাড়ি না হয়ে মামার বাড়ি থেকে হবে। উষ্ণদের মায়েরা 2 বোন 1 ভাই, প্রবণ, প্রভাতী আর প্রণতি। সবারই 1 ছেলে 1 মেয়ে। তাদের মধ্যে সবথেকে বড় প্রীতি, যার ঘরে জন্ম নিয়েছে মেয়ে বেলি আর ছোট্ট ছেলে বৃক্ষ। প্রীতির পরে প্রবণ সেনের ছেলে রাজীব, এরপর প্রচ্ছদ, উষ্ণ, রজনী এবং সর্বকনিষ্ঠ উর্মি। সেই ছোট্ট উর্মিরই কিছুদিন পর বিয়ে। বাবা নেই হিসেবে ভাই হয়ে যতদূর সম্ভব করছে উষ্ণ। বোনের বিয়েতে কিছুরই কমতি রাখছে না সে। বোনের বিয়ের জন্য এখানে আসতে গিয়েই এক অবহেলায় দেখা হলো তার শ্যামা ফুলের সঙ্গে। একসাথে প্রায় 15 মিনিটের মতো ছিল, তবে কোনো কথা হয়নি। হুট করেই ভালো লাগা হতে সেই শ্যামা ফুলটির দিকে অপলক তাকিয়েছিল উষ্ণ। অথচ তার শ্যামা ফুলটি আজও জানতে পারল না তাদের প্রথম সাক্ষাৎ কোথায় হয়েছিল। ঠিক সেই দিনই উষ্ণ ঠিক করে রেখেছিল এই ফুলটি তার ঘরণী হবে। কিভাবে তা জানা নেই, তবে হতেই হবে। বেশ কাঠখড় পুড়িয়েই খোঁজ পেল সেই শ্যামা ফুলটির। নাম জানলো, পেশা জানলো, ঠিকানা জানলো, আরও জানলো তার জর্জরিত অতীতখানা। সব জেনেও মুচকি হাসল উষ্ণ, কারণ নির্বোধ শ্যামা ফুলটি তার উষ্ণতার জন্যই যে এতটা জর্জরিত হয়েছে অতীতে। সন্ধ্যার কিছু মুহূর্ত আগে উষ্ণ এসে হাজির হয় প্রচ্ছদ আর পৃথুলার জন্য নির্ধারিত রুমের দরজায়। বাড়ির সকল মেয়ে সদস্যটাই উঠোনে নানা কাজে ব্যস্ত থাকলেও সে সংকীর্ণ আনাগোনায় নিজেকে সামিল করার মতন ইচ্ছে প্রকাশ করল না পৃথুলা। নিশ্চিন্তে কক্ষে বসে প্রযুক্তির দিকে মন দিয়েছে। প্রচ্ছদ একটু আগেই দোকান থেকে সোজা মামার বাড়ি এলো। এই 1 মাস এখান থেকেই যাতায়াত করবে। মাত্রই শার্টটা বদলাতে যাচ্ছিল সে। দরজায় উষ্ণকে দেখে তা থামিয়ে মুচকি হেসে এগিয়ে এলো। কিরে তুই হঠাৎ? উষ্ণ একবার নজর দিল প্রচ্ছদের উপর, পুরোটা। বলল, এখনো তো চেঞ্জই করিসনি। ভালো হয়েছে, চল একটা জায়গায় যাব। প্রচ্ছদ সময় দেখে বলল, এই সন্ধ্যায় কোথায় যাবে? উষ্ণের চোখে মুখে উৎফুল্লতা দেখা দিল। বলল, ফেনী কলেজে কনসার্ট আছে, ব্যান্ড আসে নাম করে, চল মজা হবে। প্রচ্ছদ উত্তর দেওয়ার আগেই বিছানা থেকে তড়িৎ গতিতে নেমে এলো পৃথুলা। উৎফুল্ল কণ্ঠে বলল, আমি যাব কনসার্টে। বিপ্রকর্ষে বলে উঠল প্রচ্ছদ। তুমি এখন? আমি নিতে পারবো না। সাথে সাথে পৃথুলা জবাব দিল, তোমার নেওয়া লাগবে না, আমি উষ্ণতার সাথেই যাব। পৃথুলার কথায় উষ্ণ বেশ মিটিমিটি হেসে প্রচ্ছদকে বলল, দয়া কর ভাই, আমি বৌদিকে নিতে পারবো না, তুই চল নিয়ে।
পৃথুলার ছিচ কাঁদনের স্বভাবের কাছে হার মানল প্রচ্ছদ। রাজি হলো যাওয়ার জন্য। পৃথুলাকে 5 মিনিট সময় দেওয়া হলো রেডি হওয়ার জন্য, কিন্তু সেখানে সে আধ ঘন্টা সময় ব্যয় করেছে। বেরোনোর পর দেখে মনে হলো কোনো কনসার্ট নয়, বরং বিয়ে বাড়ি যাচ্ছে সে। হাফ নিঃশ্বাস ত্যাগ করে প্রচ্ছদ ওই সঙ্গে নিয়েই উষ্ণের সাথে রওনা দিল। হাজার হাজার মানুষের আনাগোনা কলেজ মাঠে। স্টেজ কাঁপাচ্ছে বাংলাদেশের নামকরা একজন সঙ্গীত শিল্পী মাহবুব সাফেদ ও তার নিজস্ব ব্যান্ড। ঠেলে ঠুলে স্টেজের কিছুটা সামনে এগোলো উষ্ণ, প্রচ্ছদ ও পৃথুলা। উষ্ণের ঠোঁটের কোণে প্রগাঢ় হাসি। কারণটার কিচ্ছু নয়, তার শ্যামা ফুল এই যে তারই সামনে। অভ্রা অবাক হয়েছে বটে উষ্ণকে দেখে। এরপর রেশ কাটিয়ে জিজ্ঞেস করল, আপনি এখানে? উষ্ণ মাথাটা একটু অভ্রার দিকে ঝুঁকে বলল, আচ্ছা পারুন। তা বলিনি। পাশে থাকা প্রচ্ছদ আর পৃথুলার দিকে চোখ যেতে বুকটা মুচড় দিয়ে উঠল অভ্রার। সন্তর্পণে আড়াল করে নিল নিজের দুর্বল দৃষ্টি। প্রচ্ছদ যে তার দিকেই তাকিয়ে। একটু দূর থেকেই উষ্ণের সহিত অভ্রাকে দেখে অন্তরখানা ছাই হলো টুটুলের। কালো অভ্রাকে কি সুন্দর মানিয়েছে ওই ফর্সা ছেলেটার পাশে। আচ্ছা, টুটুলের পাশেও কি অভ্রাকে এরকমই মানায়? ভাবনাগুলোই নিজের মস্তিষ্ক নিষেধাজ্ঞা দিল। চিৎকার করে যেন বলে উঠল, ওকে নিয়ে ভাবিস না টুটুল, ও আজীবনের জন্য তোর, কিন্তু তুই কখনোই ওর হতে পারবি না। আচ্ছা, উষ্ণ কি ওর হতে পারবে, নাকি মনের কোণের লুকায়িত জায়গাটা অবরা শুধু প্রচ্ছদকেই রাখবে? প্রচ্ছদের দিকে চোখ যেতেই মাথাটা গরম হয়ে গেল টুটুলের। কেমন তার অভ্রার দিকে তাকিয়ে আছে লোকটা। এখন কেন এভাবে তাকিয়ে থাকে? অভ্রা যখন কাঙালিনীর মতো ওর পেছন পেছন ঘুরতো তখন তো এত কাতরতায় তাকায়নি। যখন ছোট্ট অভ্রা পাগলের মতো সারাদিন জব করতো, ভালোবাসি প্রচ্ছদদা ভাই, ভালোবাসি, কই তখনও তো এই কুলাঙ্গারটা এভাবে তাকাতো না অভ্রার দিকে। তাহলে আজ কেন তাকায় সে? 2 বছর পর কেন সে অনুধাবন করতে আসে অভ্রার ভালোবাসাকে? টুটুলের ভয় হচ্ছে। মন মস্তিষ্ক দুটোই বলছে উষ্ণ কাঁদবে, হারিয়ে ফেলবে তার শ্যামাফুলটিকে। তার শ্যামাফুলটি তারই চোখের সামনে প্রচ্ছদের হবে। উষ্ণ কিছুই করতে পারবে না। চোখের সামনেই অভ্রাকে নিজের করে নেবে প্রচ্ছদ সারা জীবনের জন্য। কিন্তু টুটুল তা চায় না। অভ্রা তার নিজের না হোক, কিন্তু ওই প্রচ্ছদেরও না হোক। ভালোবাসে সে অভ্রাকে, এটা জেনেও যে অভ্রা তার হবে না, তাই বলে কি টুটুল তার ভালোবাসাকে এক কুলাঙ্গার চরিত্রহীনের হাতে তুলে দেবে? কখনোই না। সে খুব করে চায় তার ভালোবাসা ভালো থাকুক, কেউ একজন তার ভালোবাসাকে ভীষণ ভালোবাসুক, ভালো রাখুক। কিন্তু সেই কেউ একজন প্রচ্ছদ কখনোই হয়ে উঠতে পারবে না। ঢোক গিলে অভ্রাদের কাছে এগিয়ে গেল টুটুল। এসেই তড়িৎ গতিতে অভ্রার মাথায় ছোট্ট করে একটা গাঁটটা মারল। অভ্রা উফ করে মাথায় হাত দিয়ে একটু ঝুঁকে তাকালো টুটুলের পানে। হিস করতে করতে বলল, শয়তান, মারলি কেন? টুটুলও তড়িৎ গতিতে তেতে উঠল। তো কি করব? তোকে পূজা করব? কতবার বলেছি এসব ভারী জিনিস তুলিস না তুই, তাও কেন করিস? অভ্রার হাতে থাকা একটা ব্যাগকে ইঙ্গিত করে কথাখানা বলেই তা নিজ হস্তে তুলে নিল টুটুল। স্টেজ ডেকোরেশনের দায়িত্ব তাদেরই পড়েছে, তাই তো এই ভারী ব্যাগটায় জিনিসপত্র ভর্তি। টুটুল আবারও বলে উঠল, কি ভেবেছিস তুই তোর হবু বর সামনে আছে বলে আমি ভয় পাবো? ওসব হবে না। শুনেন নতুন দুলাভাই, আপনি আমায় মারেন কাটেন যা ইচ্ছে করেন, তবে এই গাদিটার এসব কাজে আমি কিন্তু ওকে মারবই। উফ, কিচ্ছুটি বলল না, শুধু একটু হাসলো। অভ্রা টুটুলকে উদ্দেশ্য করে বলল, ওখানে আরো কয়েকটা হোল্ড লাইট পড়ে আছে, ওগুলো নিয়ে আসতে হবে। টুটুল উত্তর দিল, ওসব আমি, তুহিন, উমর ওরা মিলে করে নেব, তোর আর কিছু করা লাগবে না। উষ্ণ ভাইয়া এসেছে, ওনাকে টাইম দে, একটু কনসার্ট এনজয় কর, যা। আর একটি মুহূর্ত দাঁড়ালো না টুটুল। ভারী ব্যাগটা নিয়ে পগার পার। অভ্রা তাকালো উষ্ণের পানে। তা দেখে উষ্ণ বলল, চলো সামনের দিকটা গিয়ে দাঁড়াই। প্রচ্ছদ ভাই তোরা চল। গান এমন এক অনুভূতির নাম যার দ্বারা রন্ধ্রে রন্ধ্রে মানুষ নিজেদের অস্তিত্বের জানান দিতে পারে। গানের প্রতিটি লাইন দিয়ে নিজেদের অনুভূতিও জানান দিতে পারে। সেই রকমই এক গান নিয়ে মঞ্চ কাঁপাচ্ছে মাহবুব সাফেদ। ক্ষত শত হাত দুলছে তার গানের তালে।
কত কত প্রেমিক যুগল নিজেদের প্রেমময় অনুভূতির জানান দিচ্ছে সেই গানেরই তালে। 4 ধরনের মনোভাব নিয়েই 2 জোড়া কপতি দাঁড়িয়ে আছে স্টেজের সামনের দিকটাতে। মাঝখানে উষ্ণ আর প্রচ্ছদ, তাদের দুপাশে অভ্রা আর পৃথুলা। অন্তর কাঁপে অভ্রার, অনেকটাই বেশি ব্যথা অনুভূত হয় প্রচ্ছদকে দেখলে। কিন্তু বেহায়া দৃষ্টি দিয়ে প্রচ্ছদের দিকে বারবার তাকানোটা সহ্য হলো না পৃথুলার। অভিনব পদ্ধতিতে অভ্রাকে কাবু করার কায়দা করলো। ভরা মাঠে চুম্বনে লিপ্ত হলো প্রচ্ছদের সাথে। প্রচ্ছদও যেন বুঝতে পেল এটা ভালোবাসা নয়, শুধুই অভ্রাকে ঘায়েল করার কায়দা। তাই নিজেও বাঁকা হেসে সায় জানালো পৃথুলার ডাকে, আর চোখে অভ্রার দিকে তাকালো দুজনে। মেয়েটা কি এই মুহূর্তে চোখ দিয়ে অশ্রু ঝরাবে? না, ধারণা ভুল হলো প্রচ্ছদের। মেয়েটা কাঁদল না, বরং মুখে ফুটিয়ে তুলল এক আরঙ্গন হাসি। নির্লিপ্ত হেসে দৃষ্টি দিল সামনে। মনের ভেতরটা তার লঙ্কা গুঁড়ো ডলছে যেন কেউ, তবু হাসিখানা আড়াল করলো না মুখ থেকে। গোপনেই অনুভব করলো নিজের কষ্টগুলো। দৃষ্টির সামনে থাকলেও সবটাই অক্ষি কোটরে নিবদ্ধ হলো উষ্ণের। তার দুপাশে দুটো মানুষের মনোভাবও টের পেল খুব। তবে ঠোঁটের কোণে একটুখানি হাসির রেখা তারও ফুটল যখন অভ্রা সামনে তাকে নীরবে হাসছিল। কিয়ৎক্ষণ সময় অতিবাহিত হলো। গানের মাঝে হঠাৎই স্টেজে থাকা একজনের ইলেকট্রনিক গিটারের আওয়াজ বন্ধ হয়ে গেল। শব্দকটু হওয়ার কারণে মাহবুব সফেদ গান গাওয়া বন্ধ করলো। ছোট্টখাটো ইলেকট্রনিক শর্ট সার্কিট হয়েছে সকেটে স্টেজের কোণে। স্টেজ থেকে বারবার ইলেকট্রিকের লোককে ডাকা হচ্ছে, কিন্তু এ কি আশেপাশে কেউ নেই তেমন। অভ্রা খেয়াল করলো বিষয়টি, দ্রুত ফোন করলো টুটুলের নাম্বারে। 2 বার 3 বার 4 বার টুটুল কলই ধরলো না। উষ্ণের দিকে তাকালো অভ্রা। আমি আসছি একটু। বলেই দ্রুত পায়ে এগিয়ে গেল স্টেজের দিকে। স্টেজের কোনায় উঠল, ইলেকট্রিক জিনিসপত্রের সামনে বসে কিছু একটা করতে লাগলো। একটু পর একজন ইলেকট্রিকের লোকও ছুটে গেল সেখানটায়। তার দিকে তাকিয়ে অভ্রা বলল, গিটার চেক করতে বলুন। লোকটি তাই করলো। ঠিকঠাকই বাজছে গিটারটা। ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে হাত ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো অভ্রা। নামতে নিলেই স্টেজ থেকে কারো ডাকে থেমে গেল তার পা। হে অভ্রায়ণী মজুমদার। স্বয়ং মাহবুব সফেদ অভ্রার নাম ধরে ডাকছে, তাও মাইক্রোফোন হাতে। বিষয়টায় অবাক না হয়ে পারল না প্রচ্ছদ। উনি অভ্রাকে চেনে কিভাবে? উষ্ণ কিঞ্চিত অবাক, তবে খুশি হলো সে। তার হবু বউ অভ্রা পরিচিত হওয়ায় বেশ প্রাউড ফিল করলো উষ্ণ নিজেও। অভ্রা ফিরল মাহবুব সফেদের দিকে। লোকটি হাতের ইশারায় সামনে ডাকলো অভ্রাকে। অভ্রাও ভদ্রতার খাতিরে এগিয়ে গেল হালকা হেসে। তা দেখে মাহবুব সফেদ লোকটি চওড়া হেসে হাত বাড়িয়ে দিল অভ্রার দিকে। অভ্রাও সন্তর্পণে হাত মেলালো। মাহবুব সফেদ লোকটি সামনে ফিরল দর্শকদের দিকে। চওড়া কণ্ঠে মাইক্রোফোন হাতে বলে উঠল, শি ইজ অভ্রায়ণী মজুমদার। এনিওয়ান নো হার? হাজার হাজার লোকের ভিড়ে গুটি কয়েক হাত উঠল উপরে। তারা কোনো না কোনোভাবে চেনে অভ্রাকে। একই এলাকার মানুষ, এইটুকু তো চিনতেই পারে। মাহবুব সফেদ লোকটি আবারও বলে উঠল, হে অভ্রায়ণী মজুমদার। প্রায় 1 বছর আগের রাঙামাটির একটা কনসার্টে দেখা হয় ওর সাথে। আবার অনেক ভালো গান গায়ও। তখন ওকে আমি বলেছিলাম আমাদের ব্যান্ডে জয়েন করার জন্য। ম্যাডাম মানা করে দিয়েছিলেন। অবাকতার রেশ যেন ধীরে ধীরে বাড়তে লাগলো প্রচ্ছদের। মনে পড়ে গেল 2 বছর আগের এক টুকরো স্মৃতি। প্রচ্ছদ জানতো অভ্রা গিটার খুব পছন্দ করে। প্রচ্ছদ নিজেও তাই। এই অভ্রার সাথেই একদিন মজার ছলে পরিকল্পনা করলো তারা দুজন একসাথে গিটার বাজানো শিখবে। ছোট্ট অভ্রাও বিষয়টি নিয়ে খুব উৎফুল্ল ছিল। সেই থেকে গুটি গুটি হাতে গিটার কেনার জন্য টাকা জমাতেও শুরু করলো। তবে কত হলো জানা নেই প্রচ্ছদের। শুধু এইটুকুই জানে 2000 টাকা জমা হওয়ার কিছুদিন পরেই এই অভ্রাকে ছুঁড়ে ফেলে দিল প্রচ্ছদ। মনে প্রশ্ন জাগলো, আচ্ছা, অভ্রা কি আজও আমার জন্য অপেক্ষা করে গিটার কিনে নে সেখানে এখনো আমার সাথে শিখবে বলে? আমি অভ্রায়ণীকে আজ আবারও এই রিকোয়েস্ট করব, তুমি জয়েন করবে? এতক্ষণে একজন লোক এসে অভ্রার হাতে একটা মাইক্রোফোন ধরিয়েও দিয়ে গেল। মাহবুব সফেদের কথায় অভ্রা হাসলো একটু। শালীন ভাষায় উত্তর দিল, সরি সফেদ ভাই, আমি আসলে ইন্টারেস্টেড নই। আপনারাই অনেক ভালোভাবে এগিয়ে নিচ্ছেন তো। মাহবুব সফেদ হালকা ব্যথাহত ভাব প্রকাশ করলেন। তারপর আবারও ঠিক হয়ে বলে উঠল, ওকে জয়েন করো না, বাট আজ তো একটা গান গাইতেই পারো। অভ্রার উত্তরের আশা করলো না। অডিয়েন্সদের দিকে তাকিয়ে বলল, এভরিওয়ান
আর ইউ গাইজ ইন্টারেস্টেড? সাথে সাথেই সবাই সম্মতির সুরে চেঁচিয়ে উঠল। অভ্রা দ্রুত হাত নাড়িয়ে বাধা দিল। না না না, আমি এখন গাইতে পারবো না। বেশ জোর করলো মাহবুব সাফেদ সহ দলের অন্যান্য লোকেরাও, কিন্তু অভ্রা মানতে নারাজ। চোখ গেল উষ্ণের পানে। ছেলেটার চোখে মুখে খুশি আছড়ে পড়ছে। অগোচরে চোখের ইশারায় যেন আবদার ছুড়ল সে। গাও না একটা গান। অভ্রা বুঝে নিল লোকটির চোখের ভাষা। ওই ভাষাকে কেন যেন না করতে পারল না অভ্রা। সম্মোহনী দৃষ্টি তার উপর রেখেই আস্তে করে বলল, গাইছি। খুশি হলো মাহবুব সাফেদ। হু করে এক চিৎকার দিয়ে গিটারখানা এগিয়ে দিল অভ্রার দিকে, কিন্তু অভ্রা নিল না তা। সম্মানের সহিত মানা করল। সমস্ত স্টেজ নীরবতায় ছুঁয়ে যেতেই ভারী কণ্ঠে গেয়ে উঠল অভ্রা। অন্তরখানা অজান্তেই লাফিয়ে উঠল প্রচ্ছদের। অভ্রা কি তাকেই উদ্দেশ্য করে শব্দ চয়নে ঘেরা গানটা গাইছে? অভ্রার দৃষ্টি জোড়া তার দিকেই নিবদ্ধ। সত্যি তো, প্রচ্ছদের জাত গেল। নিজ হাতেই তো জাত খুইয়েছে। তার ব্যথিত হৃদয় আরও একটু ভাঙল অভ্রার গানের পরবর্তী কলিতে। ইস, কি গৌর নীলতম গানের কলি! যেন সরাসরি প্রচ্ছদকেই বলা হয়েছে। স্বতঃস্ফূর্তিতে জীবনের কোনো এক কালেই তো সে সত্যি গোপনে বেশ্যা নামক জাতির কাছে গিয়েছে। তাদের মাধ্যমে নিজের পৌরুষ রচিত উন্মাদনা প্রকাশ করেছে। এ কেমন গান ধরল মেয়েটা! আর কি গান খুঁজে পেল না? প্রচ্ছদকে ইঙ্গিতকৃত গানটি গাইতে হলো। তাচ্ছিল্য করল প্রচ্ছদকে। পরোক্ষভাবে কি অভ্রা প্রচ্ছদের স্থানটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল? গান শেষ হতেই মুহূর্তে পুরো মাঠখানা হাততালির আওয়াজে ভেসে পড়ল। ঠোঁটের কোণে বিশ্বজয়ের হাসি উষ্ণের। অন্য পুরুষ হলে ও কি এভাবেই হাসতো? কখনোই না। কোনো পুরুষ চাইবে তার থেকে তার স্ত্রী উঁচু পর্যায়ে যাক? কেউ চাইবে না। কিন্তু উষ্ণের মধ্যে তেমন কোনো মনোভাব লক্ষিত হলো না। উষ্ণ কি আমার থেকে অভ্রাকে বেশি চেনে? ভেবে পেল না প্রচ্ছদ। দৃষ্টি দিল সামনের স্টেজে। ওই যে সুতো কাপড়ের সাদা রঙের একটি গোল জামা পরা মেয়ে, ওপরে হালকা কারুকাজের একটি কোটি পরা অভ্রা তার দিকেই। প্রচ্ছদ মেনে নিল, সত্যি অভ্রা অসাধারণ গায়। অঙ্গভঙ্গিও প্রফেশনাল সিঙ্গারদের মতোই। কে বলবে এটা তার প্রথম স্টেজ প্রোগ্রাম? সাধ্য নেই। রাত বাজে 12:30। কনসার্ট চলবে 2-3টে পর্যন্ত। চাইলেই থাকতে পারতো অভ্রা, কিন্তু ইচ্ছে হলো না। টুটুলদের কেউ কেউ থাকবে তাদের বলেই উষ্ণদের সাথে বেরিয়ে এলো মাঠ প্রাঙ্গণ থেকে। গাড়ি পার্ক করা একটু দূরে, হেঁটে যেতে হবে। 4 জন একসাথেই হাঁটছিল, কিন্তু অভ্রার সাথে প্রচ্ছদের পায়ে পা মিলিয়ে হাঁটাটা সহ্য হলো না পৃথুলার। তাই তো প্রচ্ছদকে টেনে একটু পেছনে নিয়ে গেল। তবু যেন প্রচ্ছদের দৃষ্টি অভ্রার দিকে। দেখলে, আজ আমাদের ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। উষ্ণের কথাই তার দিকে তাকালো অভ্রা। খেয়াল করলো উষ্ণ আজ সাদা রঙের একটা ঢিলা ঢালা গেঞ্জি পরে রয়েছে, যার হাতাও ঢিলা, কোনোই একটু ওপর পর্যন্ত, 2 কোয়ার্টার বলা যায়। হালকা ভ্রুকুচকে অভ্রা জিজ্ঞেস করলো, আপনি সত্যি বিবাহ উপযুক্ত লোক? কেন? কি পড়েছেন এটা? কোনো বিয়ে করার পাত্রকে এসব পরে আসতে দেখিনি আমি। হেসে ফেললো উষ্ণ, বলল, সুন্দর লাগছে না? অভ্রা আর চোখে আবারও তাকালো উষ্ণের পানে। না, খারাপ লাগছে না। লোকটা ধপধপে ফর্সা, কপাল, গলা, ঘাড় সবই ফর্সা। চুলগুলো কেমন এলোমেলো করে রেখেছে, ভালোই লাগছে দেখতে। যেই কোনো মেয়ে এখন উষ্ণকে দেখে একটাই উপাধি দেবে, চকলেট বয়। মুখ ফিরিয়ে নিল অভ্রা। লোকটা প্রচ্ছদের মতো এত ফর্সা হতে গেল কেন? অভ্রার সাথে তো একদম বেমানান। অভ্রার মতো কালো হলে কি খুব ক্ষতি হতো? আচ্ছা, বিয়ের পর যদি কখনো এই লোকটা অভ্রার গায়ের রং নিয়ে খোঁটা দেয়, তখন কি করবে অভ্রা? প্রচ্ছদ, পৃথুলা কি আরও একটা সুযোগ পাবে তাকে নিয়ে রঙ্গ তামাশা করার? প্রচ্ছদ ভাইয়ের মতো একটু ভরি হলে বেশ মানাতো মনে হয়। অভ্রার উত্তর না দেওয়ার উষ্ণ নিজে থেকেই কথাটা বলল। পরে আবারও একটু পেছনে তাকে প্রচ্ছদকেও জিজ্ঞেস করলো, তাই না প্রচ্ছদ ভাই? দূরত্ব বেশি নয়, তাই অভ্রা উষ্ণের সকল কথাই শুনছিল প্রচ্ছদ। শুধু শুনছিল নয়, বরং মনোযোগ দিয়ে শুনছিল। উষ্ণের প্রশ্নে শুধু ঠোঁট এলিয়ে হাসলো একটু। অভ্রা তাকালো না তার দিকে। উষ্ণকে বলল, ওনার মতোই বিয়ের আগে ভুঁড়ি বাড়াতে চান? ঠোঁট টিপে হাসলো উষ্ণ, কিচ্ছুটি বলল না।